সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমাদের ডিসকাশন শুরু করছি। আজকে আমরা ক্লাস 11-এর একটা খুব গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ভিসকোসিটি চ্যাপ্টারের অন্তর্গত বার্নৌলিস প্রিন্সিপাল। তার অ্যাপ্লিকেশন কতগুলো আলোচনা করব এবং সেখান থেকে কিছু প্রবলেম সলভিং ট্রিক্স নিয়েও আমরা কথা বলবো আজকে। বার্নৌলি প্রিন্সিপাল জানার আগে আমাদেরকে কতগুলো বেসিক ধারণা জানতে হবে। সেগুলো কি কি? চ্যাপ্টার শুরুতেই তোমরা দেখেছো, একটা লিকুইড যখন ফ্লো করে তার মোশন দু ধরনের হতে পারে। এক নম্বর স্ট্রিমলাইন মোশন, যখন প্রত্যেকটা পার্টিকেলের ভেলোসিটির ডিরেকশন একই দিকে হয়। আরেকটা হয় টার্বুলেন্ট মোশন, যেক্ষেত্রে প্রত্যেকটা ভেলোসিটির ডিরেকশন আলাদা আলাদা দিকে হয়। স্ট্রিমলাইন মোশনের ক্ষেত্রে একটা লিকুইড যখন ফ্লো করে তখন তার মধ্যে কী কী এনার্জি স্টোর থাকতে পারে সেই নিয়ে আমরা একটু প্রথমে ডিসকাস করব। ঠিক আছে, আমি এখানে হেডিং লিখছি, এনার্জি স্টোরড ইন এ লিকুইড। এনার্জি স্টোরড ইন এ লিকুইড। ঠিক আছে, কী কী পসিবল কন্ডিশন? আমি তিনটে কন্ডিশন নিয়ে আলোচনা করছি। প্রথম কন্ডিশন, ধরো একটা অনুভূমিক টিউব, সেই অনুভূমিক টিউবের মধ্যে দিয়ে একটা লিকুইড ভি ভেলোসিটি নিয়ে সামনের দিকে ফ্লো করছে। ঠিক আছে, স্ট্রিমলাইন মোশন ধরে নিয়েছি, তার মানে প্রত্যেকেরই ভেলোসিটির ডিরেকশন সামনের দিকে এবং প্রত্যেকেই ভি ভেলোসিটি নিয়েই চলছে। ইকুয়াল ক্রস সেকশন ধরে নিয়েছি আমি, তাহলে ধরলাম সামনের দিকে ভি ভেলোসিটি নিয়ে লিকুইডটা যাচ্ছে এবং লিকুইডের টোটাল মাস হচ্ছে এম, এবং যেটুকু সেকশন আমি ছবিতে দেখাচ্ছি সেইটুকু সেকশনের মধ্যে টোটাল ভি ভলিউম লিকুইড আছে। লিকুইডের প্রত্যেকটা কণা এখন গতিতে আছে, তাহলে তার মধ্যে কী শক্তি সঞ্চিত থাকবে? কাইনেটিক এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জি, টোটাল কাইনেটিক এনার্জি আর কি, কাইনেটিক এনার্জির ভ্যালু তাহলে কত হচ্ছে? হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, এইবার আমি এখানে ভি অ্যামাউন্ট অফ লিকুইডের জন্য টোটাল এনার্জিটা বার করলাম, কিন্তু জরুরি নয় তুমি যখনই যে এক্সপেরিমেন্ট করবে সেখানে ভি অ্যামাউন্ট অফ লিকুইডই দেওয়া থাকবে, তার বদলে যে কোনো অ্যামাউন্টই দেওয়া থাকতে পারে, তাই না? তাহলে কি করব? সেক্ষেত্রে আমি যদি ইউনিট ভলিউমে কত এনার্জি স্টোরড আছে ওটা বার করে রাখি আগে থেকে, তাহলে যতটাই ভলিউম তোমাকে দেখি না কেন জাস্ট ওই ভ্যালুটা গুণ করে দিলেই আমি উত্তর পেয়ে যাব। সেই কারণে আমি প্রত্যেক কণায় কণায় কী পরিমাণ এনার্জি স্টোরড, মানে যাকে বলা হয় এনার্জি ডেন্সিটি, ইউনিট ভলিউমে কী পরিমাণ এনার্জি সেটা বার করে রাখবো। তাহলে লিখছি এনার্জি ডেন্সিটি কী হবে? হাফ এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই টোটাল ভলিউম, যার মধ্যে আবার এম বাই ভি টার্মটাকে আমি লিখতে পারি ডেন্সিটি, তার মানে হাফ রো ভি স্কোয়ার। ঠিক আছে, তার মানে লিকুইডের ডেন্সিটিটাকে আমি ধরে নিয়েছি রো। হলো, এই যে হাফ রো ভি স্কোয়ার এনার্জিটা, এই পরিমাণ কাইনেটিক এনার্জি প্রত্যেকটা কণায় মানে প্রত্যেক একক আয়তনের মধ্যে স্টোরড হয়ে আছে। এইটা একটা সিচুয়েশন আমি বললাম, যে সিচুয়েশনে কণাগুলো অনুভূমিক ডিরেকশনে গতিশীল, স্ট্রিমলাইন মোশনেই গতিশীল। ঠিক আছে, এবার আমি আরও একটা সিচুয়েশন তোমাকে দিচ্ছি, যেটা হচ্ছে ধরো মাটি থেকে এইচ উচ্চতায় একটা জলের ট্যাঙ্কার বসানো আছে, ট্যাঙ্কি একটা বসানো আছে, সেই ট্যাঙ্কিতে টোটাল এম মাসের লিকুইডই স্টোরড আছে। ঠিক আছে, টোটাল এম মাসের লিকুইড মাটি থেকে এইচ উচ্চতায় রেখেছি, তার মানে এইচ বলতে অ্যাকচুয়ালি কোন ডিস্টেন্সটা আমি বোঝাচ্ছি? মাটি থেকে টোটাল ভরের ভর কেন্দ্রের উচ্চতাটা, এটাকে আমি বলে দিলাম এইচ। ঠিক আছে, এইখানে তাহলে জলের মধ্যে কি এনার্জি স্টোর আছে? মাটি থেকে হাইটে তুলে রেখেছি তাকে, তাহলে এখন তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি স্টোর আছে। পোটেনশিয়াল এনার্জি, কি পরিমাণ পোটেনশিয়াল এনার্জি স্টোর আছে? এমজিএইচ। ঠিক আছে, এই ক্ষেত্রেও আমাকে এনার্জি ডেন্সিটিটা বার করে রাখতে হবে ভবিষ্যতের সুবিধার জন্য। প্রত্যেক কণায় কণায় কী পরিমাণ পোটেনশিয়াল এনার্জি? এনার্জি ডেন্সিটি মানে এনার্জি পার ইউনিট ভলিউম, এমজিএইচ ডিভাইডেড বাই ভি। এখানেও আমি ধরে নিয়েছি টোটাল ভলিউম ভি। এম বাই ভি টার্মটাকে আবার লিখতে পারি রো, রো হচ্ছে ডেন্সিটি, তাহলে রো জিএইচ। তাহলে ডিউ টু তার পজিশন তার মধ্যে রো জিএইচ অ্যামাউন্ট অফ এনার্জি ইউনিট ভলিউমের মধ্যে স্টোর হয়ে আছে। আরও এক ধরনের এনার্জি হয়, সেটা কি? ডিউ টু প্রেশার। প্রেশারের জন্য এনার্জি কীরকমভাবে হয়? ধরো একটা ট্যাঙ্কার আমি এখানে আঁকছি, জলের ট্যাঙ্ক, তার সামনে এইখানে একটা নল লাগানো আছে। ঠিক আছে, ট্যাঙ্কের মধ্যে ধরে নাও এত দূর অবধি জল ভর্তি, জল বা যে কোনো লো ডেন্সিটির লিকুইড একটা ভর্তি আছে। ঠিক আছে, এই লিকুইডটার উপরের দিকে ধরো আমি কিছু অ্যামাউন্ট অফ প্রেশার দিলাম,
পাস্কালের সূত্র কি বলছে? লিকুইড সেই প্রেশারটাই সমস্ত দিকে ছড়িয়ে দেবে। তাহলে লিকুইড ওই প্রেশারটা নিয়ে গিয়ে ধরো এই পজিশানে অ্যাপ্লাই করলো, যার ফলে এখানে প্রথম থেকে আমি একটা পিস্টন লাগিয়ে রেখেছিলাম। ওই প্রেশারটা আসার পরে পিস্টনটা কি হলো, এইখান থেকে এক্স লেন্থ সরে বাইরে বেরিয়ে চলে এলো। ঠিক আছে, পিস্টনটা এখন বাইরে বেরিয়ে চলে এসছে নল বরাবর। কতটা ডিস্টেন্স তাহলে সরেছে? পিস্টনের সরণ কতটা হয়েছে? এক্স। ঠিক আছে, এক্স সরণ হয়েছে পিস্টনের। এবং এই যে সামনের যে টিউবটা, সেই টিউবটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমি ধরে নিলাম আলফা। কেমন? এই সমস্ত ভ্যালুগুলো আমার কী কাজে লাগবে? আমি ধরে নিচ্ছি ওয়াটার পিস্টনের ওপর পি অ্যামাউন্ট অফ প্রেশার অ্যাপ্লাই করেছে। তাহলে সেইখানে কতটা এনার্জি ওর ওপর অ্যাপ্লাই হলো, কতটা এনার্জি ওই জায়গাটায় স্টোর হলো বা লস হলো, সেটা আমি একটু ক্যালকুলেট করব। তাহলে এনার্জি ডিউ টু প্রেশার কী হবে? ডাইমেনশন অ্যানালিসিস থেকেও যদি আমরা বার করতে চাই, এনার্জি মিন্স ওয়ার্ক ডান। ঠিক আছে, ওয়ার্ক ডান মানে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। পিস্টনের ডিসপ্লেসমেন্ট হয়েছে কত? এক্স। তাহলে এফ ইন্টু এক্স। আবার ফোর্স মানে কি? প্রেশার ইন্টু এরিয়া। পিস্টনের ওপর প্রেশার পড়েছে পি, পিস্টনের এরিয়া ধরে নিয়েছি আমি আলফা, আর ডিসপ্লেসমেন্ট এক্স। এই ক্ষেত্রেও এনার্জি ডেন্সিটি বেরোবে, লিখে রাখছি। এনার্জি ডেন্সিটি কত হবে? অ্যামাউন্ট অফ এনার্জি পি আলফা এক্স পার ইউনিট ভলিউম। ভলিউম বলতে কোন ভলিউম? এক্স পরিমাণ ডিসপ্লেসমেন্টের ফলে কতটা ভলিউমের পুশ হয়েছে, কতটা ভলিউমকে পুশ করে বার করেছে। কিভাবে সেটা পাবো? ভলিউম মানে ক্রস সেকশন এরিয়া ইন্টু লেন্থ আলফা এক্স। তাহলে ওপর নিচে আলফা এক্স কেটে গেলে কত পাচ্ছি? জাস্ট পি। ওকে, তার মানে এনার্জি ডেন্সিটি ডিউ টু প্রেশার সেটা হচ্ছে প্রেশারের মানের সঙ্গেই সমান। তাহলে একটা লিকুইড যখন স্ট্রিম লাইনে থাকে তখন তার মধ্যে এই তিন ধরনের এনার্জি থাকতে পারে পার ইউনিট ভলিউমে। এইখান থেকেই বার্নৌলিস প্রিন্সিপালের জন্ম হচ্ছে। বার্নৌলি কী বলেছিলেন? যেই লিকুইডের প্রত্যেকটা পয়েন্টের ডেন্সিটিটা সেম, মানে একটা আদর্শ লিকুইড, সমসত্ব লিকুইড, সেই লিকুইডটা যখন স্ট্রিমলাইন মোশনে ফ্লো করছে তখন তার যে কোনো পয়েন্টে এই তিনখানা এনার্জির যোগফল অলওয়েজ কনস্ট্যান্ট। ঠিক আছে, পরের পৃষ্ঠায় আমি তাহলে বার্নৌলি প্রিন্সিপালটা লিখছি। তাহলে বার্নৌলিস প্রিন্সিপাল কি বলছে? আদর্শ লিকুইড, আইডিয়াল লিকুইড, মানে কি? যার ডেন্সিটিটা কনস্ট্যান্ট সব পয়েন্টে। ওকে, কোনো ইম্পিউরিটি নেই, কিচ্ছু নেই। আইডিয়াল লিকুইড আর ইন স্ট্রিমলাইন মোশন, ধারারেখ প্রবাহতে যখন চলছে তখন তার যে কোনো বিন্দুতে অ্যাট এনি পয়েন্ট তিন ধরনের এনার্জির যোগফল কনস্ট্যান্ট। কী কী তিন ধরনের এনার্জি? একটা হচ্ছে প্রেশারের জন্য এনার্জি, একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জির জন্য, আর একটা হচ্ছে কাইনেটিক এনার্জির জন্য। ঠিক আছে, তিনটেকে আমি যোগ করছি। তাহলে হাফ রো ভি স্কোয়ার প্লাস রো জি এইচ প্লাস পি ইকুয়াল টু কনস্ট্যান্ট। এইবার এই ভ্যালুটাকে আমি একটু সাজাবো নিজের মতো করে। কীরকম সাজাবো? মিডল টার্মটাতে আমি শুধু এইচ রাখবো। এমন একটা টার্ম দিয়ে আমাকে ভাগ করতে হবে যাতে ডান দিকের কনস্ট্যান্টের ভ্যালুর কোনো চেঞ্জ না হয়। কনস্ট্যান্টকে কী দিয়ে ভাগ করলে কনস্ট্যান্টই থাকে? আর একটা কনস্ট্যান্ট দিয়েই যদি ভাগ করি, বাম পক্ষের দিকে তাকিয়ে দেখো যতগুলো টার্ম দেখতে পাচ্ছ তার মধ্যে একমাত্র কনস্ট্যান্ট কারা? রো আর জি, তাই না? তাহলে ওই রো জি দিয়ে আমি বোথ সাইডকে ডিভাইড করছি। করলে প্রথম দিকে কী পাবো? ভি স্কোয়ার বাই 2g প্লাস এইচ প্লাস পি বাই রো জি ইকুয়াল টু কনস্ট্যান্ট। ওকে, অ্যাজ রো আর জি কনস্ট্যান্ট হলো। এইটি হচ্ছে বার্নৌলিস প্রিন্সিপাল। এটাকে আমি একটা বক্স করে রাখলাম।
এইটাই হচ্ছে বার্নৌলিস প্রিন্সিপাল। মনে রাখবে জিপিএম চ্যাপ্টার থেকে ভিসকোসিটির অঙ্ক থাকা মানেই বার্নৌলিস প্রিন্সিপাল থেকে অঙ্ক থাকার চান্সটাই বেশি। এছাড়াও ইকুয়েশন অফ কন্টিনিউটিটাও খুব ইম্পর্ট্যান্ট, আমি ওটাও একটু পরে রিভাইজ করিয়ে দেবো। বার্নৌলিস প্রিন্সিপাল থেকে আরও কিছু জিনিস আমাদেরকে জানার আছে, সেগুলো কি? 3টে টার্মের যোগ দেখতে পাচ্ছ, সেটা ইকুয়াল টু কনস্ট্যান্ট। 3টে টার্মের যোগ কখনই পসিবল হয়? যখন তারা তিনজনেই ডাইমেনশনালি একই হয়। মাঝেরটা ডাইমেনশন কি? লেন্থের ডাইমেনশন। ক্যালকুলেট করে দেখবে বাকি দুটো ডাইমেনশনও কিন্তু লেন্থের ডাইমেনশন। ঠিক আছে, ওই জন্য এই তিনটাকেই বলা হয় হেড বলা হয়, যেহেতু তিনটেই লেন্থ বা অ্যাকচুয়ালি বেসিক্যালি উচ্চতার ডাইমেনশনের সঙ্গে ম্যাচ করছে, ওই জন্য এইগুলোকে বলা হয় হেড বা শীর্ষ, বাংলায় শীর্ষ বলে ডাকা হয়। প্রথম টার্মটাকে কি বলা হয়? প্রথম টার্মটাকে বলা হয় বেগ শীর্ষ। তার পরের টার্মটাকে বলা হয় উচ্চতা শীর্ষ। আর শেষ টার্মটাকে বলা হয় চাপ শীর্ষ। তো বার্নৌলিস প্রিন্সিপালের বিবৃতি যখন তোমরা লিখবে, সেখানে এভাবেও তোমরা লিখতে পারো, কোনো একটি আদর্শ তরল যখন ধারারেখ প্রবাহতে থাকে, তখন তার যে কোনো বিন্দুতে বেগ শীর্ষ, উচ্চতা শীর্ষ এবং চাপ শীর্ষ এদের যোগফল সর্বদা ধ্রুবক। ঠিক আছে, শীর্ষ বলার কারণটা তাহলে বুঝতে পারলে, তিনটেই ডাইমেনশনালি লেন্থের ডাইমেনশনের সঙ্গে ম্যাচ করে। এই হচ্ছে বার্নৌলিস প্রিন্সিপাল। এইবার এই বার্নৌলিস প্রিন্সিপালকে আমরা একটু কিছু কিছু জায়গায় অ্যাপ্লাই করে দেখব যে কেন পড়লাম, কি কাজে এটাকে লাগাতে পারি। তাহলে আমি পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। অ্যাপ্লিকেশন। এক নম্বর অ্যাপ্লিকেশন কি? এক নম্বর অ্যাপ্লিকেশন হচ্ছে, ধরো তোমার কাছে একটা ট্যাঙ্ক আছে, এই ট্যাঙ্কের মধ্যে একটা লিকুইড ভরা আছে, এবং আমি কি করলাম, নিচ থেকে ট্যাঙ্কের ওপরে একটা ফুটো করে দিয়েছি। ঠিক আছে, তাহলে ওইখান থেকে জল বাইরে বেরোবে। আমি লিকুইড ট্যাঙ্কে দেখাচ্ছি। ধরো ইনিশিয়ালি লিকুইড এই লেভেল অবধি ভর্তি আছে। ঠিক আছে, ফুটো করার পর সেই লিকুইডটা কমতে থাকছে, কমতে 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 অ্যাট এ সার্টেন ডিস্টেন্স, ধরো এত দূর অবধি লিকুইড এসছে। যে কোনো একটা সার্টেন ডিস্টেন্সে, মানে সার্টেন টাইমে এত দূর অবধি লিকুইড আছে, এবং সেই টাইমে এখান থেকেও লিকুইড নিচে পড়ছে। ঠিক আছে, এই ইনস্ট্যান্টে আমি তোমাকে বলে দিলাম ক্যাপিটাল এইচ হাইট অবধি লিকুইড আছে। ঠিক আছে, আর ফুটোটা আমি মাটি থেকে H1 হাইটে করেছিলাম। ওকে, তাহলে এইখান থেকে যে জলটা বেরোচ্ছে তার ভেলোসিটি অফ ইফ্লাক্স বার করতে হবে। মানেটা কি? জলটা কত বেগ নিয়ে এখান থেকে বেরোচ্ছে। দেখো, বেগের একমাত্র অনুভূমিক উপাংশটাই আমি পাচ্ছি এখানে, ধরে নিলাম সেটা ভি। তোমাকে ওই ভি এর মানটা বার করতে হবে। ঠিক আছে, এই ভিটাকে তাহলে কি বলা হয়? ভেলোসিটি অফ ইফ্লাক্স, যে বেগ নিয়ে জল বাইরে বেরোচ্ছে। হলো, হেডিংটা তাহলে লিখে রাখছি, 1 নম্বর অ্যাপ্লিকেশন, ফাইন্ডিং ভেলোসিটি অফ ইফ্লাক্স। তো কিভাবে এটা করব? করার জন্য আমার কাছে একটাই উপায় আছে, বার্নৌলিস প্রিন্সিপাল অ্যাপ্লাই করা। ঠিক আছে, এবার বার্নৌলিস প্রিন্সিপাল কিভাবে অ্যাপ্লাই করব? প্রিন্সিপালটা তোমরা দেখতে পাচ্ছ, বাম পক্ষে 3টে টার্ম আছে, ডান পক্ষে আছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্টের মান কত আমি তো জানি না, তাহলে কি করতে হবে? একটা সূত্র একটা সূত্র কোথায় কোথায় অ্যাপ্লাই হতে পারে দেখো তো। বলেছে যে কোনো পয়েন্টেই যদি অ্যাপ্লাই হয় না কেন তখনই সত্য। তাহলে সাপোজ ধরো আমি এই পুরো সিস্টেমটা, এই ট্যাঙ্কের পুরো সিস্টেমটায় যে কোনো একটা পয়েন্ট ধরে নিলাম এর আপার সারফেসে। এখানে বার্নৌলিস প্রিন্সিপাল লাগালেও বাম পক্ষে যাই থাকুক না কেন ডান পক্ষে কনস্ট্যান্ট থাকবে, আর অন্য যে কোনো পয়েন্টেই আমি অ্যাপ্লাই করি না কেন বাম পক্ষে যাই থাকুক না কেন ডান পক্ষে কনস্ট্যান্ট থাকবে। তো এই দুটো কনস্ট্যান্টকে যদি আমি তুলনা করি, একই তো ভ্যালু, তাহলে উভয়ের বাম পক্ষও সমান, তাই না? একজনের বাম পক্ষের সঙ্গে আরেকজনের বাম পক্ষ ইজিলি তুলনা করা যায়। এইবার চিন্তাটা হচ্ছে কোন দুটো পয়েন্টে আমি বার্নৌলিটা লাগাবো। এমন দুটো পয়েন্টে আমাকে লাগাতে হবে যাতে আমার ক্যালকুলেশনে খুব সুবিধা হয়। আমি বার্নৌলিস প্রিন্সিপালটা সুবিধার জন্য সাইডে একটু লিখে রাখছি, v² / 2g + h + p/ρg = আমার কনস্ট্যান্ট।
ঠিক আছে, তাহলে আমি এমনভাবে কাজ করব যাতে আমার ক্যালকুলেশনে একটু হেল্প পাই আমি। দেখো, প্রথমে আপার সারফেসটার কথা যদি বিচার করি, সেখানে প্রেশার দিচ্ছে কে? এয়ার প্রেশার, সেটাকে আমি P0 ধরি। এইবার আমি যদি আরেকটা পয়েন্টে বার্নলি, আমি এই একদম যেই পয়েন্ট থেকে জলটা বেরোচ্ছে, মানে জাস্ট হাওয়াতে তার মাথাটা একটুখানি বেরিয়েছে, ওই পয়েন্টেই যদি বার্নলি লাগাই, ওখানেও প্রেশার দিচ্ছে কে? এয়ার। ঠিক আছে, নল থেকে জাস্ট বেরিয়েছে, হাওয়ায় জাস্ট বেরিয়েছে, তাহলে ওখানেও এয়ার প্রেশার P0। তাহলে ওপর পয়েন্টটাকে আমি এ নাম দিলাম, আর যেই পয়েন্টে বেরোচ্ছে সেই পয়েন্টটাকে যদি বি দিই, এ আর বি এর মধ্যে যদি আমি বার্নলি লাগাই, তাহলে আমি কি দেখতে পাই? এ পয়েন্টে যদি বার্নলি লাগাই, সেখানে আমার ইনিশিয়ালি ভেলোসিটি কত? ওর যা ভেলোসিটি নিচের ডিরেকশানে, কিন্তু অনুভূমিক ডিরেকশানে ওর কোনো ভেলোসিটি নেই। এইখানে অনুভূমিক ডিরেকশানে ভেলোসিটি আছে, তাহলে অনুভূমিক কথা যদি বিচার করে দেখি, সেই ক্ষেত্রে এ পয়েন্টে v²/2g টার্মটাই তাহলে কী হয়ে যাবে? 0²/2g, কোনো ভেলোসিটি নেই। প্লাস হাইট, হাইট কত? মাটি থেকে ওই লেভেলটা তো ক্যাপিটাল এইচ উচ্চতায়, তাহলে প্লাস ক্যাপিটাল এইচ প্লাস প্রেশার P0/ρg, ওকে, ইকুয়াল টু কনস্ট্যান্ট। লেখার দরকার নেই, ডিরেক্টলি বি পয়েন্টেও আবার অ্যাপ্লাই করি, তারও তো ডান দিকে কনস্ট্যান্ট থাকবে, সুতরাং বাম পক্ষগুলোও সেম। সেইখানে ভেলোসিটি কত? v²/2g, দেখো বি পয়েন্টের ভেলোসিটি হচ্ছে v, ওই জন্য v²/2g প্লাস তার উচ্চতা কত? মাটি থেকে h1, ঠিক আছে না? বি পয়েন্টটা মাটি থেকে h1 উচ্চতায়, তাহলে প্লাস h1 প্লাস সেখানেও প্রেশার P0/ρg। দেখলে এবার দুটো পয়েন্ট ওই রকম জায়গায় ধরার কারণটা কি? বোথ সাইডে P0/ρg কিন্তু কেটে যাবে। এবার কেটে গেলে আমি তাহলে কি দেখতে পাচ্ছি? ক্যাপিটাল H ইকুয়াল টু v²/2g প্লাস h1। এইখান থেকে v²/2gর মানটা কি বেরোলো? ক্যাপিটাল H মাইনাস h1, হুইচ মিন্স ফুটো থেকে ওপর পার্টটার যে লেন্থটা, তাই না? এই ওপর পার্টটার লেন্থটা, সেই লেন্থটাকে আমি যদি স্মল এইচ ধরে নিই, ধরো ওই পার্টটাকে আমি স্মল এইচ ধরলাম, তাহলে এখানে কি হয়ে যাবে? স্মল এইচ। ব্র্যাকেটে লিখে রাখছি, লেট ক্যাপিটাল H মাইনাস h1 ইকুয়াল টু h। এইখান থেকে আমি ভেলোসিটি অফ ইফ্লাক্স পেয়ে যাচ্ছি √2gh। হলো? তাহলে ফুটোটা থেকে জলটা যখন বেরোলো, জাস্ট সেই মোমেন্টে তার অনুভূমিক ডিরেকশানে ভেলোসিটি, যেটাকে বলছি ভেলোসিটি অফ ইফ্লাক্স, তার ভ্যালু কত? √2gh। এইবার এটার একটু ইনার বিউটি আমরা দেখব। প্রজেক্টাইল মোশন চ্যাপ্টার তোমরা পড়েছো, কাইনেমেটিক্সের ভার্টিক্যাল মোশন চ্যাপ্টারও তোমরা পড়েছো, ভার্টিক্যাল মোশনের ক্যালকুলেশনও তোমরা করেছো। ভালো করে খেয়াল করে দেখো তো, একটা বলকে আমি যদি জাস্ট ওপর থেকে এইচ হাইট থেকে ছেড়ে দিই, ঠিক আছে, এইচ হাইট থেকে যদি একটা বলকে ছেড়ে দিই, তার ইনিশিয়াল ভেলোসিটি u ইকুয়াল টু কত? 0। ঠিক মাটিকে হিট করার আগের মোমেন্টে তার ভেলোসিটি v ইকুয়াল টু কত হয়? v² সমান u² প্লাস 2gh ফর্মুলা অ্যাপ্লাই করলে u এর ভ্যালু তো 0, ওই জন্য 0²। এখান থেকে কী পাচ্ছি? v ইকুয়াল টু √2gh পাচ্ছি না? তার মানে ওইখানে যা পেয়েছিলাম, দেখো হিসাবগতভাবে কিন্তু মিলে যাচ্ছে পুরো ব্যাপারটা। এইখানে তাহলে ভেলোসিটির ইকুয়েশনে √2g, হাইট বলতে কোন হাইট? জল টপ থেকে কতটা হাইট নিয়ে এসে পড়লো, ওপর থেকে কতটা হাইট নিয়ে এসে জল ফুটো দিয়ে বেরোচ্ছে। ওকে, তাহলে মনে রাখার জন্য এরকমভাবে আমরা করব। নিট বলো বা জেইই মেন বলো, যে কোনো কম্পিটিটিভ এক্সামে এই ট্রিকগুলোই তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে জল ওপর থেকে কতটা হাইট নিয়ে এসে এখান থেকে বেরোচ্ছে, সেই হাইটটাই আমার ভেলোসিটি অফ ইফ্লাক্সের ইকুয়েশনে ব্যবহৃত হবে। ঠিক আছে, তো চলো, এইটা একটা অ্যাপ্লিকেশন হলো, কত ভেলোসিটি নিয়ে বেরোচ্ছে। এইখান থেকে আরও একটা পার্ট আমি এক্ষুনি বার করে দেখাবো। সেটা কি? জলটা ফুটো থেকে বেরোনোর পর কত সময় পরে মাটিতে হিট করবে, মাটিতে টাচ করবে কত সময় পরে। ঠিক আছে, তাহলে টাইম অফ হিটিং দ্য গ্রাউন্ড, কত সময় জল মাটিকে স্পর্শ করবে সেটা বার করব। কীরকমভাবে বার করব? একই রকমভাবে কাইনেমেটিক্সের ভার্টিক্যাল মোশনের সূত্র লাগাবো। কি সূত্র? H ইকুয়াল টু ut প্লাস হাফ gt স্কোয়ার। ঠিক আছে, ওই ফর্মুলা লাগাতে পারি, অথবা আরও একটা ফর্মুলা লাগানো যেতে পারে, যে তোমার v ইকুয়াল টু u প্লাস gt, ওই ফর্মুলাও লাগানো যেতে পারে। ঠিক আছে, অসংখ্য ফর্মুলা আছে, তবে আমি তোমাদেরকে কি বলবো, ওই তোমার নর্মাল H ইকুয়াল টু ut প্লাস হাফ gt স্কোয়ার ফর্মুলাটা লাগানোই বেটার হবে। ঠিক আছে, ওই ফর্মুলাটা লাগাতে পারো, আদারওয়াইজ আরও একটা ফর্মুলা আছে যেটা আমি বললাম, v ইকুয়াল টু u প্লাস জিটি।
তো আমি তোমাদেরকে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার ফর্মুলা লাগিয়েই বলছি। এইচ বলতে যতটা হাইট জল পড়লো, কতটা হাইট জল পড়েছে ছবির দিকে তাকিয়ে দেখো তো, জল যেই পয়েন্ট থেকে বেরোচ্ছে সেখান থেকে মাটি অবধি সে কতটা ভার্টিক্যালি হাইট ট্রাভেল করেছে, H1। তাহলে H1 ইকুয়াল টু ইউটি। কোন ইউ? ইউ বলতে তুমি যেহেতু ভার্টিক্যাল মোশন নিচ্ছ, আমি ছবিটা ডান দিকে আবার আঁকছি, ভার্টিক্যাল মোশন যেহেতু নিচ্ছ তাহলে ভেলোসিটির কোন কম্পোনেন্ট? ভেলোসিটির ভার্টিক্যাল কম্পোনেন্ট। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি ইফ্লাক্স ভেলোসিটি অনুভূমিক দিক বরাবর, তার ভার্টিক্যালি তো কোনো কম্পোনেন্ট নেই, ভার্টিক্যাল কম্পোনেন্ট 0। তাহলে ইউ এর ভ্যালু কত হবে? 0 ইন্টু টি জাস্ট প্লাস হাফ জি টি স্কোয়ার। ব্যাস, এখান থেকে তাহলে টি এর ভ্যালু বেরিয়ে যাচ্ছে √2h1/g। ওকে, দেখো খেয়াল করে দেখো, এই ক্ষেত্রেও কিন্তু এই একটা বলকে জাস্ট ভার্টিক্যাল পজিশন থেকে এই সাইড থেকে ছেড়ে দিয়ে মাটিকে হিট করার টাইমটা কিন্তু ওই সেম ক্যালকুলেশন। যদি H1 হাইট থেকে ওকে আমি ছাড়ি তাহলে H1 ইকুয়াল টু ইউ এর ভ্যালু কত? ইনিশিয়াল ভেলোসিটি ধরো 0, তাহলে 0t প্লাস হাফ জিটি স্কোয়ার। ওখান থেকেও টি এর মান যা বেরোয় এখান থেকেও টি এর মান তাই বেরোলো। তাহলে আবার আমি শর্ট ট্রিক একটা বলে দিচ্ছি, ভেলোসিটি ক্যালকুলেশন যখন করছো কোন হাইট লাগছে, ওপর থেকে জল কতটা হাইট নিয়ে এসে ফুটো দিয়ে বেরোলো। আর টাইম যখন ক্যালকুলেট করছো সেখানে কোন হাইটটা আমরা কাজে লাগাচ্ছি? জল যতটা হাইট ট্রাভেল করে মাটিতে পৌঁছালো, যতটা হাইট ট্রাভেল করে মাটিতে পৌঁছালো সেই হাইটটা। ওকে, এইবার নেক্সট আমার অ্যাপ্লিকেশন, সেটা কি? ফুটো থেকে বেরোনোর পর জল হরাইজন্টালি কতটা ডিস্টেন্স অবধি গেছে, হরাইজন্টালি কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে, মানে এইটা দেখো জাস্ট প্রজেক্টাইল মোশনের হাফ রেঞ্জ না। আর এর ভ্যালু কী করে পাবো? আর হচ্ছে একটা ডিস্টেন্স, ডিস্টেন্স মানে স্পিড ইন্টু টাইম। ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট যদি ভাবো তাহলে ভেলোসিটি ইন্টু টাইম। ভেলোসিটি কত? অনুভূমিক ডিরেকশনে আর মাপছি, অনুভূমিক ডিরেকশনে ভেলোসিটি কত? ইফ্লাক্সের ভেলোসিটি যেটা ভি, আর টাইম কোনটা? টি। ভি এর ইকুয়েশন √2g(h) আর টাইমের ইকুয়েশন 2h1/g। ওকে, একটু সলভ করি, সলভ করলে দেখতে পাচ্ছি 2√h ইন্টু h1, 2√h ইন্টু h1। h বলতে তাহলে কি? ফুটোর ওই ওপরের হাইটটা, জলতল থেকে ওপরের হাইটটা h, আর নিচের হাইটটা হচ্ছে h1। তাহলে এখান থেকে রেঞ্জ ক্যালকুলেশনের একটা শর্ট ট্রিক কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি, 2 ইন্টু ফুটোর ওপরের হাইট মানে আপার হাইট ইন্টু ফুটোর নিচের হাইটটা লোয়ার হাইট। ওকে, আপার হাইট ইন্টু লোয়ার হাইট। এই হচ্ছে আমার একটা বেসিক অ্যাপ্লিকেশন। এখান থেকে নিটে কিন্তু প্রবলেম আসে, নিট বলো যেই মেন বলো, এখানে কিন্তু প্রবলেম আসে। তাহলে আমি কি করলাম, জাস্ট দুটো ওপেন সারফেসে, এয়ারে যে সারফেসগুলো ওপেন আছে সেই সারফেসে বার্নলি অ্যাপ্লাই করে দিয়েছি। অ্যাপ্লাই করে ভেলোসিটি অফ ইফ্লাক্স, টাইম টু হিট দ্য গ্রাউন্ড আর রেঞ্জের ভ্যালুটা আমি এখান থেকে পেয়ে গেলাম। এইবার আমি একটা জিনিস ক্যালকুলেট করব, সেটা হচ্ছে রেঞ্জের মানটা কখন ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, রেঞ্জটা ম্যাক্সিমাম হওয়ার শর্ত, ম্যাক্সিমাম রেঞ্জ কন্ডিশনটা কী হবে? রেঞ্জের যে ইকুয়েশন সেই ইকুয়েশনটা আমরা জানি কি হয়, ইকুয়েশনটা হচ্ছে 2 ইন্টু √h(h1). ওকে, তো এই ইকুয়েশনের মধ্যে h এর ভ্যালুটা আবার আমরা কি জানি, 2 ইন্টু √H মাইনাস h1 ইন্টু h1। হোয়েন যখন r ইকুয়াল টু r ম্যাক্স, তখন r এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0 হয়। যে কোনো জিনিসের ম্যাক্সিমাম মিনিমাম এক্সিস্ট করে কখন? যখন তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের মানটা আমরা 0 পাই। এবার তাহলে আরকে যদি ডেরিভেটিভ করতে হয় কার রেসপেক্টে করব? ট্যাঙ্কের টোটাল হাইট ক্যাপিটাল H, সেটা তো কনস্ট্যান্ট। H1 এর মানটা ভ্যারি করবে, যেখানে ফুটোটা করব সেই অনুযায়ী H1 এর মানটা ভ্যারি করতে থাকবে, তাই না? তাহলে H1 দিয়ে আমাকে এখানে ডেরিভেটিভটা করতে হবে, তাহলে dr dH1 এর মান হবে 0। ডেরিভেটিভ করলে তাহলে কি পাবো, ddH1 অফ ব্র্যাকেটের মধ্যে 2√h মাইনাস h1কে একবার করতে হবে আর একবার √h1, এটাকে ডেরিভেশন করতে হবে আমাকে। ডেরিভেটিভটা করলে ডিরেক্টলি আমি স্টেপ জাম্প করে ভ্যালুটা কি আসবে বলে দিচ্ছি, h1 এর ভ্যালুটা আসবে জাস্ট ক্যাপিটাল H/2। ঠিক আছে, মনে রাখাও খুব ইজি, বুঝতেই পারলে। তাহলে ম্যাক্সিমাম রেঞ্জ আমরা কখন পাবো? যখন ফুটোটা ট্যাঙ্কের হাইটের ঠিক মিডিলে করব। তাহলে ধরো ওয়াটার লেভেল টোটাল হাইট আছে ক্যাপিটাল H। ওকে, আমি যদি ফুটোটা ঠিক তার মিডিলে করি
ফুটোটা ঠিক তার মিডিলে করি, তাহলে রেঞ্জটা হবে আমার ম্যাক্সিমাম দূরত্বে গিয়ে মাটিকে সে হিট করবে। আর ম্যাক্স একটু সেটাও খুঁজে বার করে নেওয়া যাক। আর ম্যাক্সের ভ্যালুটা তাহলে কত হবে? আর ম্যাক্সের ভ্যালু কী করে পাবো? আর এর যে মেইন ইকুয়েশন ছিল সেখানে H1-এর জায়গায় আমি ক্যাপিটাল H/2 পুট করে দিই, তাহলে H মাইনাস ক্যাপিটাল H/2 ব্র্যাকেটের মধ্যে আবার H/2 করলে H/2 ইন্টু H/2 হুইচ মিনস 2 ইন্টু H/2 মানে H। তার মানে এখান থেকে আরও একটা সুন্দর একটা ভ্যালু পেলাম। ম্যাক্সিমাম রেঞ্জের মানটা আবার কত হচ্ছে? টোটাল ওয়াটার হাইটের সঙ্গে মিলে যাচ্ছে সেটা। তাহলে মাটি থেকে টোটাল ক্যাপিটাল H দূরত্বে গিয়ে সে হিট করবে। ঠিক আছে, তাহলে এমসিকিউ সলভ করার জন্য কিছু জিনিস কিন্তু আমাকে আগে থেকে একটু মনে রাখতে হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে এইটা, মিডিল পয়েন্টে ফুটো করলে রেঞ্জটা ম্যাক্সিমাম হয় এবং ম্যাক্সিমাম রেঞ্জের মান হয় ক্যাপিটাল H, মানে ওয়াটারের টোটাল লেন্থ। এইখান থেকে আরও একটা ছোট্ট জিনিস একটু পড়িয়ে দিই, সেটা কি? ধরো তোমার কাছে দুটো কন্ডিশন আমি রাখছি। টোটাল ওয়াটার হাইটটা তোমাকে বলে দিয়েছি আমি, আগে যেরকম ছিল ক্যাপিটাল H সেরকম ক্যাপিটাল H-ই আছে। আমি বললাম ভূমি থেকে H1 হাইটে আমি ফুটোটা করলাম, ভূমি থেকে H1 হাইটে ফুটো করেছি, তাহলে সেই ক্ষেত্রে আমি একটা রেঞ্জের ভ্যালু পাবো। সেই রেঞ্জের ভ্যালুটাকে আমি বললাম R1। ওকে, তাহলে R1-এর মানটা কী হবে? 2 ইন্টু রুট আন্ডার ফুটোর ওপরের হাইট ডিভাইডেড ইন্টু ফুটোর নিচের হাইট। ফুটোর ওপরের হাইট কত? এইটা H মাইনাস H1 ইন্টু ফুটোর নিচের হাইট H1। আরেকটা কন্ডিশন তোমাকে আমি বললাম, এই একই ট্যাঙ্ক টোটাল ওয়াটার লেন্থ যেমন আগে ছিল তেমন ক্যাপিটাল H। এইবার আমি ফুটোটা করেছি জলের উপরিতল থেকে H1 গভীরতায়, মানে আগে মাটি থেকে যতটা উপরে ফুটো করেছিলাম এখন ওপর থেকে ততটা নিচে ফুটো করছি। এখন আবার একটা রেঞ্জ পাবো, সেই রেঞ্জটাকে আমি বললাম R2। R2-র মানটা কত হবে বলো দেখি? R2 ইকুয়াল টু সেই একই অ্যাপ্রোচ, 2 রুট আন্ডার ফুটোর ওপরের হাইট মানে H1 ইন্টু ফুটোর নিচের হাইট এখন কত? ক্যাপিটাল H মাইনাস H1। কী হলো বলো তো ব্যাপারটা? একটু যদি ঘুরিয়ে লিখে দিই, H মাইনাস H1 ইন্টু H1, আলটিমেটলি এটাই আবার R1 হয়ে গেল না? তাহলে এখান থেকে কিন্তু আরও একটা শর্ট নোট আমি পেয়ে যাচ্ছি। কি শর্ট নোট? না টোটাল হাইট যদি H হয়, যাই হোক না কেন, মাটি থেকে যত উচ্চতায় ফুটো করেছি সেই একই উচ্চতায় যদি ওপর থেকে তত গভীরতাতেই যদি ফুটোটা করা হয়, তাহলে উভয় ক্ষেত্রেই কি হবে? রেঞ্জটা একই পয়েন্টে। বোঝা গেল? দুবারই জল একই পয়েন্টে এসে হিট করবে, রেঞ্জটা ইন বোথ দ্য কেসেস সেম হবে। ওকে, এই তিনটে জিনিস আমাকে বার্নৌলিস প্রিন্সিপাল থেকে বার করা যায়। তাহলে কী কী আমি পেলাম বার্নৌলিস প্রিন্সিপাল থেকে? ভেলোসিটি অফ ইফ্লাক্স, টাইম টু হিট দ্য গ্রাউন্ড, রেঞ্জের ম্যাক্সিমাম হওয়ার কন্ডিশন এবং কোন কোন ক্ষেত্রে রেঞ্জটা সেম হয়। এইবার আমি এটা কাজে লাগিয়ে বার্নৌলিস প্রিন্সিপাল থেকে আরেকটা খুব বিখ্যাত অ্যাপ্লিকেশন যেটা হচ্ছে ভেঞ্চুরিমিটার, সেটা আমি করে দেখাবো। কিন্তু ভেঞ্চুরিমিটার করার আগে ভেঞ্চুরিমিটারের প্রয়োজনীয়তাটা কি সেটা একটু বুঝবো। আমরা অলরেডি ইকুয়েশন অফ কন্টিনিউইটি পড়েছি। ইকুয়েশন অফ কন্টিনিউইটি মানে কি? ধরো একটা পাইপের মধ্যে দিয়ে স্ট্রিমলাইন মোশনে ওয়াটার ফ্লো করছে, ওয়াটার বা যে কোনো লো ডেন্সিটির ফ্লুইড ফ্লো করছে। হঠাৎ করে পাইপের কোনো একটা পোর্শনের এরিয়া কমে গেল। ধরো পাইপটা এরকমভাবে যাচ্ছিল, যেতে 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 ধরো কোনো একটা পজিশনের তার এরিয়াটাকে একদম সরু করে দিয়েছি আমি। ওকে, তাহলে যেই পোর্শনটা মোটা দেখতে পাচ্ছ সেই পোর্শনের এরিয়াকে যদি আমি বলি α1, এবং যেই পোর্শনটা সরু তার এরিয়াটাকে যদি ক্রস সেকশন এরিয়াটাকে যদি আমি বলি α2, তাহলে α1 এরিয়াটাকে জল যে ভেলোসিটি নিয়ে ক্রস করছে α2 এরিয়াটাকে তত ভেলোসিটি নিয়ে ক্রস করবে না। α1 পোর্শনের ভেলোসিটিকে যদি v1 বলি, α2 পোর্শনের ভেলোসিটিকে যদি v2 বলি, তাহলে ইকুয়েশন অফ কন্টিনিউইটি আমাকে কি বলছে? α1 v1 ইকুয়াল টু α2 v2। এর রিজনটা কি? এর রিজন হচ্ছে যেহেতু এই পাইপের কোথাও ফুটো নেই, মানে কোথাও ওয়াটার লিক করছে না বা বাইরে থেকে কোথাও ওয়াটার ঢুকছেও না, সুতরাং প্রথম সেকশনের মধ্যে দিয়ে যত পরিমাণ জল গেছে সেই একই পরিমাণ জলই দ্বিতীয় সেকশন দিয়েও পাস করবে, এবং ইউনিট টাইমে এই ওয়াটার ফ্লোয়ের রেটটা সেম হবে। ঠিক আছে, রেট অফ ওয়াটার ফ্লোটা সেম হবে। এরিয়া ইন্টু ভেলোসিটি দিয়েই আমাদের রেট অফ ওয়াটার ফ্লোটা ডিফাইন করা হয়। রেট অফ ওয়াটার ফ্লো সেটা ডিফাইন করে।
ওয়াটার ফ্লো বা লিকুইড ফ্লো, আমি এখানে ওয়াটার বলেই ডিফাইন করছি, কারণ ওয়াটার নিয়ে কাজ করব আমরা এরপরে সমস্ত জায়গায়। যাই হোক, চলো বিতর্ক এড়ানোর জন্য আমি লিকুইড বলে লিখে রাখছি, রো ডেন্সিটি লিকুইড। তাহলে রেট অফ লিকুইড ফ্লো সবসময় সেম, যেখানে মাঝে কোনো ফুটো নেই বা মাঝখান থেকে কোনো জল বেরোচ্ছে না বা সেখানে কোনো বাইরে থেকে জল বা লিকুইড ঢুকছে না। তাহলে প্রথম সেকশনের মধ্যে দিয়ে যে রেট, পরের সেকশনের মধ্যে দিয়ে রেটটাও সেম। তো এইখান থেকে খেয়াল করে দেখো, যদি কোনো একটা পজিশনের ভেলোসিটি আমাকে বার করতে হয়, সাপোজ ধরো আমি প্রথম সেকশনটার ভেলোসিটি V1টা বার করতে চাইছি। V1 বার করার জন্য তাহলে আমাকে কোন কোন ডেটাগুলো দরকার, α2 দরকার, α1 দরকার আর V2 দরকার। আবার V2 বার করার জন্য সিমিলারলি আমার α1 দরকার, α2 দরকার আর V1 দরকার। তার মানে একটা ভেলোসিটি বার করার জন্য অন্য ভেলোসিটিটা আমাকে বলে দিতে হবে, সেটা তো পসিবল নয়। তোমাকে ধরো কোনো একটা পজিশন এমন ফেলে দিল যেখানে তোমাকে দুটো ভেলোসিটিই তোমার কাছে আননোন এবং দুটোই তোমাকে বার করতে বলেছে, তাহলে শুধু ইকুয়েশন অফ কন্টিনিউটি কাজে লাগিয়ে তো বার করা যাবে না। আমাকে এখানে ইকুয়েশন তো ভ্যালু দিতে পারছে না। V1 জানতে গেলে V2 দরকার, V2 জানতে গেলে V1 দরকার। তাহলে কি করব? এই বিপদটা এড়ানোর জন্যই ভেঞ্চুরিমিটার নামে একটা যন্ত্র আবিষ্কার করা হয়েছে। ভেঞ্চুরিমিটার যন্ত্রটা দেখতে কীরকম বাস্তবে আমি দেখাচ্ছি, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। যন্ত্রটা দেখো, এখানে একটা বড় টানেল আছে, যেটাকে পাইপের মতো কল্পনা করে দেখতে পারো। একটা সেকশন থেকে ওয়াটার বা যে কোনো একটা লিকুইড এন্টার করে, উল্টো দিক থেকে বেরোয়, ঠিক আছে। কিন্তু এই যে পাইপটা, এই পাইপের এরিয়াটা কিন্তু ক্রস সেকশন এরিয়া কিন্তু সব জায়গায় ইকুয়াল নয়। প্রথম পার্ট যেটা তোমরা দেখতে পাচ্ছ, সেইখানের ক্রস সেকশন এরিয়াটা এতখানি, ঠিক আছে, এতটা তার ক্রস সেকশন এরিয়া। কিন্তু তার মিডিল পার্টটা দেখো তো, তার ক্রস সেকশন এরিয়া কিন্তু অনেকটাই কম, তাই না? ইকুয়েশন অফ কন্টিনিউটি আমাদেরকে কি বলছে? আলফা ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তার মানে আলফা যদি বেড়ে যায় ভিকে কমতে হবে, আলফা যদি কমে যায় ভিকে বাড়তে হবে। তাহলে মোটা সেকশনটার মধ্যে দিয়ে জলের যে ভেলোসিটি হবে, সরু পোর্শনটার মধ্যে দিয়ে নাকি নিশ্চয়ই কিন্তু জলের সেই ভেলোসিটি হবে না। তাহলে এখানে ইকুয়েশন অফ কন্টিনিউটি আমি খাটাতে পারি, কিন্তু যেটা আমার মেন প্রবলেম ছিল, একই মোমেন্টে α1 মানে V1 এবং V2 দুটোই কী করে ক্যালকুলেট করব, সেটা করার জন্য ভেঞ্চুরিমিটারের স্ট্রাকচারটাকে আমাকে ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, কীভাবে স্ট্রাকচারটা বুঝবো? প্রথমত ইকুয়েশন অফ কন্টিনিউটি লাগাতে তো হবে, এটা আমি বুঝতে পেরেই গেছি। বার্নলিও কিন্তু এক্ষেত্রে লাগানো যাবে। কেন? এই পাইপের মধ্যে দিয়ে কিন্তু লিকুইড যখনই ফ্লো করবে, ও কিন্তু স্ট্রিম লাইন দিয়েই ফ্লো করবে। তাহলে স্ট্রিম লাইন মোশনে তো বার্নলি লাগানো যায়। তাহলে ইকুয়েশন অফ মোশন এবং বার্নলিস প্রিন্সিপাল দুটো কাজে লাগিয়ে কিভাবে আমি V1 V2 এর মান ক্যালকুলেট করছি লক্ষ্য করো। এইখানে তোমরা যে ডায়াগ্রামটা দেখছো, এখানে অলরেডি আমি ডায়াগ্রামটা মানে অনেকটাই মার্কিং করে রেখেছি। যেটা মোটা পোর্শনটা, মোটা এরিয়ার পোর্শনটা, সেখানে একটা ক্রস সেকশন আমি ধরে নিয়েছি, যার ক্রস সেকশন এরিয়া দেখতেই পাচ্ছ কত লেখা আছে। ক্রস সেকশন এরিয়া হচ্ছে A1, আর যে সরু পার্টটা তার ক্রস সেকশন এরিয়াটাকে আমি ধরেছি A2। মোটা ক্রস সেকশনের মধ্যে দিয়ে জলটা পাস করছে V1 ভেলোসিটি নিয়ে, সরু পার্টটার মধ্যে দিয়ে জলটা V2 ভেলোসিটি নিয়ে পাস করছে। ওকে, দুটো পজিশনকে আমি একটু মার্কিং করে দিলাম। এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, এই পয়েন্টটাকে আমি নাম দিলাম 1 নাম্বার পয়েন্ট, আর এইখানে একটা পয়েন্ট নাম দিলাম, সেটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট। ওই 1 নাম্বার আর 2 নাম্বার পয়েন্টের মধ্যে আমি বার্নলি লাগাবো, ইকুয়েশন অফ কন্টিনিউটি লাগাবো, লাগিয়ে V1 আর V2 ভ্যালুটা ক্যালকুলেট করব। এইবার ছবির দিকে তাকালে অন্য আরেকটা জিনিসও তোমরা লক্ষ্য করছো নিশ্চয়ই। মোটা পোর্শনের মধ্যে একটা ভার্টিক্যালি একটা টিউব লাগানো আছে, দেখতে পাচ্ছ? একটা ভার্টিক্যালি টিউব লাগানো আছে, আর সরু পোর্শনটার মধ্যেও একটা ভার্টিক্যালি টিউব লাগানো আছে। এটা লাগানোর কারণ কি? বার্নলিস প্রিন্সিপাল তৈরি করার জন্য আমার কি দরকার ছিল? v²/2g মানে ভেলোসিটি দরকার, প্লাস h মানে একটা হাইট দরকার, প্লাস p/ρg মানে প্রেশার দরকার, সেটা ইকুয়াল টু কনস্ট্যান্ট। এবার এই যে প্রেশার ভদ্রলোকটি, তাকে খুঁজে বার করার জন্যই এই দুটি টিউব লাগানো আছে। ওয়াটার যখন ফ্লো করছে তার তো একটা নিজস্ব প্রেশার আছে, যার ফলে তলা থেকে কিছুটা ওয়াটারকে সে উপরের দিকে তুলে দেবে টিউব বরাবর, তাই না? তাহলে দুটো সেকশনেই কিন্তু কিছুটা লিকুইড বা ওয়াটার যাই বলো না কেন, সে কিছুটা কিন্তু উঠে থাকবে। এবার কোনখানে বেশি উঠে থাকবে, কোনখানে কম উঠে থাকবে, সেটা যদি আমি আগে থেকে নাও অ্যাজিউম করতে পারি, ম্যাথমেটিক্স কিন্তু আমাকে বলে দেবে কোন দিকে বেশি উঠে থাকবে, কোন দিকে কম উঠে থাকবে। বেসিক কনসেপ্ট দিয়ে তারপর আমরা ব্যাপারটাকে জাস্টিফাই করেও দেব। তো খেয়াল করে দেখো, দুটো পয়েন্ট, একটাকে আমি 1 নম্বর পয়েন্ট বলছি, 1 নম্বর পয়েন্ট,
আর মিডিলের পয়েন্টটাকে আমি বলে দিচ্ছি 2 নম্বর পয়েন্ট। তাহলে 1 নম্বর আর 2 নম্বর পয়েন্টের মধ্যে ফার্স্টে আমি ইকুয়েশন অফ কন্টিনিউইটি লাগাবো। ইকুয়েশন অফ কন্টিনিউইটি লাগালে কি দেখতে পাচ্ছি, প্রথম পার্টের মধ্যে a1 v1 সেটাই ইকুয়াল টু দ্বিতীয় পার্টের a2 v2। এটাকে একটু আলাদা করে রেখে দিই, পরে কোন কাজে লাগবে সে পরে আমরা ইউজ করব। এবার আমরা কি করব, 1 নাম্বার আর 2 নাম্বার পয়েন্টের মধ্যে বার্নৌলি লাগাবো। তাহলে এবার আমি লাগাচ্ছি বার্নৌলি। বিটুইন 1 and 2। ঠিক আছে, 1 নাম্বার আর 2 নাম্বারের মধ্যে বার্নৌলি লাগাই। ফার্স্টে 1 নাম্বার পয়েন্টে বার্নৌলি যদি লাগাই, ডান দিকে গাইড হিসেবে ইকুয়েশনটা লিখে রেখেছি। তাহলে v1 স্কোয়ার বাই 2g প্লাস হাইট বলতে কোন হাইটটা নেব, মাটি থেকে যদি আমি কল্পনা করি সেক্ষেত্রেও কিন্তু 1 নাম্বার পয়েন্ট যতটা হাইটে আছে 2 নাম্বার পয়েন্টও কিন্তু ওইখান থেকে ততটাই হাইটে আছে, তাই না? তাহলে বোথ সাইড এমনিতেই আমার এইচ এমনিতেই কেটে যেত। তার থেকে আরও সুবিধা হয় কি জানো, 1 নাম্বার আর 2 নাম্বার পয়েন্টটা তো একই লেভেলে আছে, তো ওইটাকেই বেস লেভেল কল্পনা করে দুটোরই হাইটকে 0 0 করে দাও না, কোনো অসুবিধা নেই। তাহলে 1 নাম্বার পয়েন্টেও হাইট 0 প্লাস ওই পয়েন্টের প্রেশারটাকে আমি বলে দিচ্ছি P1 প্রেশার। ঠিক আছে, এখনও বেশি কম কোনটা আমি কিন্তু জানি না, তাহলে জাস্ট আমি আরবিট্রারি একটা P1 বাই রো জি লিখে রাখলাম, মানে যে লিকুইডটা ফ্লো করছে তার ডেন্সিটি রো। ওকে, ইকুয়াল টু এবার 2 নাম্বার পয়েন্টে লাগালে একই রকমভাবে v2 স্কোয়ার বাই 2g প্লাস সেটাকেও তো একই লেয়ারের মধ্যে ধরেছি আমি, তাহলে হাইট সেক্ষেত্রে 0 প্লাস ওই দিকের প্রেশারটাকে আমি ধরলাম P2 বাই রো জি। ক্লিয়ার? এইবার ভালো করে খেয়াল করে দেখো তো v1 আর v2-র মধ্যে কোনটা বড়। এরিয়া বড় হলে ভেলোসিটি কম হয়, বড় জায়গার মধ্যে দিয়ে আস্তে আস্তে পাস করে, তার মানে v1 লেস দ্যান v2। বুঝতেই পারছি আমি v1 লেস দ্যান যদি v2 হয় তাহলে আমাকে কি করতে হবে, v1টাকে ডান দিকে নিয়ে যেতে হবে, v2 থেকে মাইনাস করতে হবে তাকে। তাহলে অবভিয়াসলি p2কে p1 থেকে মাইনাস করতে হবে। তাহলে এইখান থেকে আমি কি দেখতে পাচ্ছি, 1 বাই রো জি যদি কমন নিয়ে নিই, 1 বাই রো জি কমন নিলে ডান দিকে পড়ে থাকছে P1 মাইনাস P2 ইকুয়াল টু 1 বাই 2g কমন নিলে কি পেয়ে যাচ্ছি, v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার, তাই না? এবার v2 তো v1-এর থেকে বড়, তার মানে v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার ভ্যালুটা পজিটিভ ভ্যালু, তাহলে নিশ্চয়ই বাম দিকে P1 মাইনাস P2-র ভ্যালুটাও পজিটিভ। তার মানে অবভিয়াসলি এখান থেকে কি দেখতে পেলাম, P1টাও P2-র থেকে বড়। তাহলে P1 যদি P2-র থেকে বড় হয় তাহলে নিশ্চয়ই ওয়াটার P1 সাইডে বেশি উচ্চতা অবধি উঠেছে, কেননা P তো এইচ রোজি। তাহলে ওই দিকের জল যতটা উচ্চতা উঠেছে সেইটাকে আমি ধরে নিলাম H1 হাইট। কোথা থেকে ধরবো, ওই 1 নম্বর তল থেকে, একদম ভেতর থেকে। ঠিক আছে, 1 নম্বর পয়েন্ট থেকে একদম ওয়াটারের আপার সারফেস ধরলাম H1 হাইট অবধি উঠছে। ঠিক আছে, আর সেকেন্ড দিকটা তাহলে P2-র দিকটাতে কতটা হাইট, ওই ভেতর থেকেই ধরলাম H2 হাইট অবধি উঠছে। ঠিক আছে, P1 মাইনাস P2-র ভ্যালুটা তখন ক্যালকুলেট করলে কি আসবে, আমি এখানে লিখে রাখছি P1 মাইনাস P2-র জায়গায় তাহলে P1-এর জায়গায় লেখা যাবে H1 রোজি, P2-র জায়গায় লেখা যাবে H2 রোজি। দুটোকে মাইনাস করলে তাহলে কি দেখতে পাচ্ছি, H1 মাইনাস H2 ইন্টু রোজি। H1 মাইনাস H2 বলতে কোন লেন্থটা বলো তো, এইখান থেকে এইখানের মধ্যে যে গ্যাপটা, ঠিক আছে, সেই গ্যাপটাকে ধরে নাও H, তাহলে ডিরেক্টলি লেখা যায় H রোজি। ওকে, এই H রোজির ভ্যালুটাকে আমি এইখানে পুট করে দেবো। পুট করে দিলে তাহলে কি দেখতে পাচ্ছি, রোজি কেটে যাবে, তাহলে শুধু H ইকুয়াল টু 1 বাই 2g। এইবার ব্র্যাকেটের মধ্যে আমার মেন টার্গেট প্রথম থেকে কী ছিল, v1 আর v2-র মধ্যে একটা একটা করে ভ্যালু বার করা। তাহলে প্রথমে v1-এর ভ্যালু যদি বার করতে চাই, v2টাকে অপনয়ন করতে হবে। কোথা থেকে অপনয়ন করব, ওই দেখো ইকুয়েশন অফ কন্টিনিউইটি থেকে, ওইখান থেকে v2টা বার করে নিই, a1 বাই a2 ইন্টু v1, ওই ভ্যালুটা এখানে পুট করে দাও। পুট করে দিলে কি হবে, একদম v1 স্কোয়ারকে কমন নিয়ে নাও, তাহলে a1 স্কোয়ার বাই a2 স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, এখান থেকে একটু স্টেপ জাম্প করে আমি একদম v1-এর ভ্যালুটা ক্যালকুলেট করে নিচ্ছি। করলে কি হবে, রুট আন্ডার পড়বে, 2gটা h-এর ওপর গুণ হয়ে যাবে, তাহলে 2gh, আর নিচে আমার কি থাকবে, এই পুরো পার্টটাকে সরল করলে কি আসে, a1 স্কোয়ার মাইনাস a2 স্কোয়ার বাই a2 স্কোয়ার।
ওই এ টু স্কোয়ারটা ওপরে উঠলে একদম রুটের বাইরে এ টু হয়ে বেরিয়ে গেল, নিচে তাহলে পড়ে থাকলো A1 মাইনাস A2। ওকে, তাহলে V1 এর ভ্যালুটা এখান থেকে আমি ক্যালকুলেট করে ফেললাম। তাহলে V1 এর ভ্যালু তাহলে কি এলো, A2 ইন্টু √2GH ডিভাইডেড বাই √A1 মাইনাস √, মানে মাইনাস A2। এইখান থেকে যদি সিমিলারলি আমাকে যদি V2 ক্যালকুলেট করতে হতো কীরকমভাবে পেতাম, জাস্ট বাইরে A2-র জায়গায় এখন হয়ে যাবে A1, ভেতরে যা ছিল তাই, 2GH A1 মাইনাস A2, ঠিক আছে, A1 স্কোয়ার ছাড়বে, সরি, A1 স্কোয়ার মাইনাস A2 স্কোয়ার। ওকে, ব্যাস, তাহলে দুটো পয়েন্টের ভেলোসিটি আমি ক্যালকুলেট করে ফেললাম। ক্লিয়ার? এটা আমি পরের পৃষ্ঠায় আরেকবার লিখে রাখছি, ভ্যালুটা একটু মনে রাখতে পারলে খুব ভালো। তাহলে V1 কোন জায়গার ভেলোসিটি, মোটা জায়গাটার ভেলোসিটি, ঠিক আছে। তাহলে মোটা সেকশনটার মধ্যে দিয়ে V1 ভেলোসিটি নিয়ে যাচ্ছে, সরু সেকশনটার মধ্যে দিয়ে V2 ভেলোসিটি নিয়ে যাচ্ছে। মোটা জায়গাটার এরিয়া কত ধরেছি, A1, সরু জায়গাটার এরিয়া কত ধরেছি, A2। মোটা জায়গার মধ্যে দিয়ে যে ভেলোসিটি সেটা কম ভেলোসিটি, তাহলে তার সঙ্গে এরিয়া কোনটা গুণ থাকবে, A2টা, কম এরিয়াটা। তাহলে A2 ইন্টু √2GH ডিভাইডেড বাই A1 স্কোয়ার মাইনাস A2 স্কোয়ার। V2-র মানটা কি, সরু জায়গা দিয়ে পাস করছে, জোরে জোরে পাস করবে, তাহলে কোন এরিয়া, বড় এরিয়া, A1 √2GH ডিভাইডেড বাই A1 স্কোয়ার মাইনাস A2 স্কোয়ার। এইবার যদি বলে যে কোনো পয়েন্টের মধ্যে দিয়ে রেট অফ ওয়াটার ফ্লোটা, তাহলে কি হবে, রেট অফ ওয়াটার ফ্লো, সে তো এমনিতেই ইকুয়েশন অফ কন্টিনিউইটি থেকে আমরা জানি রেট অফ ওয়াটার ফ্লো মানে কি, ভেলোসিটি ইন্টু এরিয়া। তাহলে α1 V1 করলেও যা মান আসবে, α2 V2 করলেও তাই মান আসবে। মানটা কত, α1 α2-র জায়গায় আমি A1 A2 ধরেছি, কারেক্ট করে দিচ্ছি। A1 V1 করলেও যা, A2 V2 করলেও তা, সেটার ভ্যালু তাহলে কত হবে, A1 A2 √2GH ডিভাইডেড বাই A1 স্কোয়ার মাইনাস A2 স্কোয়ার। ব্যাস, তাহলে এই হচ্ছে আমার ভেঞ্চুরিমিটার। ভেঞ্চুরিমিটারকে অ্যাপ্লাই করে আমাদেরকে অনেকগুলো অঙ্ক করতে হবে। কি কি অঙ্ক, সেই সমস্ত অঙ্কের ক্ষেত্রে তোমাকে ডেটা সমস্ত বলে দেওয়া থাকবে। ধরো একটা এক্সাম্পল প্রবলেম আমি বলছি, একটা নল দেওয়া আছে, ভার্টিক্যালি সেটা দাঁড় করানো আছে, ঠিক আছে, যারা আপার লেয়ারের এরিয়া বলে দিয়েছে, লোয়ার লেয়ারটার এরিয়ারও বলে দিয়েছে, ঠিক আছে। ওপর পোর্শনটার এরিয়া ধরো বলে দিয়েছে α1, নিচের পোর্শনটার এরিয়া বলে দিয়েছে α2, এবং বলে দিয়েছে পুরো পাইপটার মধ্যে দিয়ে রেট অফ ওয়াটার ফ্লো হচ্ছে 1 লিটার, রেট অফ ওয়াটার ফ্লো 1 লিটার, হুইচ মিনস কি, α1 V1টাও 1 লিটার আর α2 V2টাও 1 লিটার, ঠিক আছে। এইখান থেকে আমাকে তাহলে কি করতে হবে, একবার V1টা বার করে নিতে হবে যেহেতু α1 গিভেন, আবার V2টাও বার করে নিতে হবে যেহেতু α2 গিভেন, ঠিক আছে। V1 V2 যেই বেরিয়ে গেল, এবার আমাকে কি করতে হবে, দুটো পয়েন্টের মধ্যে বার্নলি লাগাতে হবে, টপ পয়েন্ট আর বটম পয়েন্টে বার্নলি লাগাবো। বার্নলি লাগানোর জন্য আমার কি দরকার, V²/2G, ঠিক আছে, প্লাস আবার একটা হাইট দরকার, কোন হাইট, এই যে টোটাল নলের হাইটটাও তোমাকে বলে দেবে। তাহলে আপার পয়েন্টের ক্ষেত্রে যখন করব V1²/2G প্লাস হাইটটা ধরো ক্যাপিটাল H, তাহলে ক্যাপিটাল H প্লাস আপার পয়েন্টের প্রেশার ধরো P1, তাহলে P1/ρg ইকুয়াল টু, এবার লোয়ার পয়েন্টে যখন লাগাবো V2²/2G, কিন্তু লোয়ার পয়েন্টের হাইট কত, ওটাকেই তো বেস লেয়ার ধরা হয়েছে, তাহলে 0, আর ওই পয়েন্টের প্রেশার ধরো P2, তাহলে P2/ρg। একই রকমভাবে আবার দেখতে পাচ্ছ V1 V2-র মধ্যে কোনটা বেশি হবে, এইখানের মধ্যে দিয়ে বড় এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে, মানে V1 ছোট V2 বড়, তাই না। তাহলে আবার আমাকে V1কে V2-র দিকে নিয়ে গিয়ে মাইনাস করতে হবে, তাহলে P2কে P1-এর দিকে নিয়ে এসে মাইনাস করতে হবে। তাহলে এইখানেও প্রমাণিত হয়ে গেল P1টা গ্রেটার দ্যান P2। ওকে, তাহলে কি কনক্লুশন ড্র করা যাচ্ছে, যেখানে ভেলোসিটি কম সেখানে প্রেশার বেশি, যেখানে ভেলোসিটি বেশি সেখানে প্রেশার কম, এটাই আমরা তখন ডেসক্রাইব করব বলেছিলাম। এটা তোমরা নিজেরাও এরকমভাবেও মনে রাখতে পারো, যেখানে ভেলোসিটি কম পার্টিকেলগুলো সেখানে অনেকক্ষণ টাইম ধরে স্টে করছে, যার ফলে পার্শ্বতলে কিন্তু প্রেশারটা বেশি পড়ছে, আর যেখানে ভেলোসিটি বেশি পার্টিকেলটা একদম ক্ষণিকের মধ্যে পাস করে বেরিয়ে চলে যাচ্ছে, যার ফলে চারিদিকে ফোর্সটাও কম, ফোর্স কম হলে পার ইউনিট এরিয়া করলে প্রেশারটাও কম আসছে।
ওকে, এই হচ্ছে ভেঞ্চুরিমিটার। তাহলে ভেঞ্চুরিমিটারে বার্নৌলিস প্রিন্সিপালে যেমন অ্যাপ্লিকেবল, তেমন ইকুয়েশন অফ কন্টিনিউইটিও অ্যাপ্লিকেবল। ভেঞ্চুরিমিটার থেকে তোমরা বিভিন্ন প্রবলেম প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে সেইখান থেকে যেই সমস্ত কনক্লুশনগুলো ড্র করবে সেগুলো একটা ছোট খাতার মধ্যে শর্ট নোট হিসেবে লিখে রাখতে পারো। ভেঞ্চুরিমিটারটাও ভীষণ ইম্পর্টেন্ট, নিটে এখান থেকেও প্রবলেম আসে। ওকে, শুধু ফর্মুলাগুলো একটু মনে রাখতে পারলে খুব সুবিধা পাবে, কেননা পরীক্ষায় তো আর বসে বসে ফর্মুলা ডিরাইভ করা যাবে না, তাই প্রবলেমটা প্র্যাকটিস করা দরকার। আজকের ভিডিও এখানেই আমি শেষ করছি। পরের ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের যদি কোনো টপিক আমার কাছে জানার থাকে তোমরা কমেন্টে লিখতে পারো যে এর পরের ভিডিওটা এই টপিক নিয়ে তৈরি করুন, আমি তাহলে সেই টপিক নিয়ে ডিসকাস করার চেষ্টা করব। ঠিক আছে, সবাইকে গুড বাই।